রাজনীতি করার অধিকার গুন্ডাদের থাকতে পারে না, রাজনীতি করার অধিকার চাঁদাবাজদের থাকতে পারে না। আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। বিএনপি জামাত একসঙ্গে আজকে ইফতার পাবে। যদি একজন দাড়িওয়ালা হইলেও দাড়িওয়ালার নাম যদি নাম থাকে তাহলে সেই নাকি জামাত শিবির। ফেসবুক, ইউটিউব বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে অনবরত গুজব চলছে সেই গুজব বন্ধে এই সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল 10 টাকা কেজি চাল খাওয়াবে আর ঘরে ঘরে চাকরি দিবে। চালের দাম কত? 70 টাকা 80 টাকা। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটা ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকে 6টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আসলে কি ফেসবুক, ইউটিউব বন্ধ হয়ে যাচ্ছে? প্রিয় দর্শক শ্রোতা, সরকারিভাবে বাংলাদেশ সরকার কি ফেসবুক, ইউটিউব বন্ধ করে দিবে? আর কেনই বা বন্ধ করে দেওয়ার জন্য সংসদে আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, ব্যাপারটি নিয়ে আলোচনা করেছেন কাজী হেমায়েতুদ্দিন মিশনে এবং কি গুন্ডা পান্ডা বা সন্ত্রাসীদের ক্ষমতায় থাকা চলবে না, মানে এভাবেই কঠিন একটা বক্তব্য দিয়েছে ব্যারিস্টার ফুয়াদ। এবং প্রিয় দর্শক শ্রোতা, একজন রিক্সা চালকের কথা, তার দাবি যে আমরা দাড়ি রাখি বলে আমাদেরকে জামাত শিবির বলে আমাদেরকে ধরা হয় বা আমাদেরকে আক্রমণ করা হয়, আমাদের ভোট দিতে দেওয়া হয় না। তার সাথে সাথে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে কিছু কথা বলেছেন এবং কি আওয়ামী লীগ সরকার বলেছিল যে ক্ষমতায় এসে 10 টাকা কেজি চাউল দিবে, কিন্তু আওয়ামী লীগ তা ব্যর্থ। এই কথাগুলো তুলে ধরে অবশেষে আলোচনা করেছেন রাশেদ খান। তার সাথে আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। মার্কেটে একজন ক্রেতাকে সাংবাদিক প্রশ্ন করেছে, প্রশ্নে উত্তরে কি বলেছে আমি শোনাবো। তো মূলত 6টি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। চলুন আর কথা না বাড়াই, এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সর্বপ্রথম চলুন আসলে ফেসবুক, ইউটিউব বন্ধ হবে কিনা এই বিষয়টি নিয়ে কি বলতেছে কাজী হেমায়েতুদ্দিন মিশন, শুনে আসি। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে একটা সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে এই যে গুজব ছড়াচ্ছে কিছু লোকজন বিদেশে বসে বসে, এই সব গুজব যদি ফেসবুক, ইউটিউব বন্ধ না করে তাহলে আপাতত বা স্বল্প সময়ের জন্য এই ফেসবুক এবং ইউটিউব সেবাটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হবে। এবং এই বন্ধ করার আগে পত্রিকায় ক্রমাগত বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে যে আর মাত্র 3 দিন, আর মাত্র 1 দিন, আর মাত্র 0 দিন, এরকম করে বিজ্ঞাপন দিয়ে ফেসবুক, ইউটিউবের দৃষ্টি আকর্ষণ করা হবে। কারণ ফেসবুক, ইউটিউব বাংলাদেশ সরকারের বিরুদ্ধে যে অনবরত গুজব চলছে সেই গুজব বন্ধে ফেসবুক, ইউটিউব কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করতেছেন। এটা বলতেছেন কে? এটা বলতেছেন যে 71 সালে টঙ্গী ব্রিজের নিচে যে একটা 71 সালে মানে মুক্তিযুদ্ধ শেষ হওয়ার পরে টঙ্গী ব্রিজের নিচে যে মুক্তিযুদ্ধ করেছিলেন সেই মুজাম্মেল হোসেন, মুক্তিযুদ্ধ মন্ত্রী মুজাম্মেল হোসেন। তো এই ধরনের মন্ত্রীগুলো এই মন্ত্রিসভায় আছে একদম পরপর। এই মন্ত্রী কিন্তু মুজাম্মেল হোসেন টানা কিন্তু মন্ত্রিত্ব পেয়েই চলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আসলেই কি গুজব ছড়ানো হয়? দেখুন, একটা স্বৈরাচারী সরকার, একটা কর্তৃত্ববাদী সরকার যখন তার বিরুদ্ধে কোনো কথা কেউ বলে তখনই তাকে গুজব বলে অভিহিত করে। আমি সোশ্যাল মিডিয়া চালাই সেই 2012-13 থেকে, কিন্তু আমার যে অ্যাক্টিভিজম গুলো এগুলো হয়তো 2020 সালের পর থেকে একদম ভালোভাবে শুরু করেছি। এবং আমি দেখেছি যে প্রচুর বট কমেন্ট। আমি একটা ভিডিও বানালাম, মানে ভিডিও বানিয়ে ঘুমাতে গিয়েছি, সকালে উঠে দেখি যে এটাতে লাইক পড়েছে হয়তো 100, কিন্তু কমেন্ট পড়েছে 200। আমি চিন্তা করলাম যে ঘটনা কি? দেখলাম যে মাত্র 5 থেকে 6টা অরিজিনাল কমেন্ট আর বাকি 100-র উপরে বট কমেন্ট। শুধু এই পোস্টেই না, এইরকম হাজার হাজার পোস্টে এরা লাখো লাখো বট কমেন্ট করে যাচ্ছে। দেখুন, আপনি আওয়ামী লীগ করতেই পারেন, আমি শুনবো আপনার কথা, ভালোভাবেই শুনবো, আমি পছন্দ করি। কেউ যদি আমার বিরোধিতা করে আমি পছন্দ করি, কিন্তু এই বট কমেন্টের ভিড়ে প্রকৃত কমেন্ট মানুষ খুঁজেই পায় না। এবং সরকার যেভাবে এই বট কমেন্ট গুলোকে টাকা পয়সা দিয়ে কমেন্ট করায়, এই টাকা যদি ইফতার মাহফিলে খরচ করতো, এই যে বলে না ইফতার মাহফিল করলে টাকা পয়সার অপচয় হয়, অথচ আপনি বট কমেন্ট করার জন্য সিআরআই নামে একটা কোম্পানিকে, এই গুজববাজদেরকে আপনি কোটি কোটি টাকা প্রতি মাসে ধার তুলে দিচ্ছেন। সিআরআই যে প্রধান তন্ময়, তাকে তিতাস গ্যাসের এমডি বানিয়েছেন শুধু এই কমেন্ট করার জন্য। এবং পাবলিক না এত বোকা না, পাবলিক কোনটা বট কমেন্ট কোনটা কি কমেন্ট এগুলো সব বোঝে। এই বট কমেন্ট আলাদা একটু কম শিক্ষিত, এরা বেশিরভাগই হচ্ছে যে মানে ছাত্র অথবা প্রবাসী মধ্যপ্রাচ্যে, তারা সামান্য কিছু এক্সট্রা টাকার বিনিময়ে কমেন্ট করে, বাট ওদের তো একটা আগ্রহ না, টাকার জন্য করে। যেমন একটা কমেন্ট লিখলো যে মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা রটাতে আপনার লজ্জা করে না, অথচ ওই ভিডিওতে আমি কিন্তু শেখ হাসিনা নিয়ে একটা কথা বলিনি। তো এইভাবে আর কি ওই সামঞ্জস্যপূর্ণ হয় না আর কি। তো এইভাবে এত কিছু করেও ওদের তৃপ্তি মিঠে না। নির্বাচনের 1 মাস আগে থেকে আমার চ্যানেলে হঠাৎ করে রিচ পড়ে যায়। দেখুন, আমার চ্যানেলে ফেসবুকে ফলোয়ার হচ্ছে আপনার প্রায় 5 লাখের কাছাকাছি। ওই জায়গায় আমি যদি ভিডিও দেই তাহলে 10,000, 12,000, 15,000 এর বেশি রিচ হয় না। আগে আমি পেজে গিয়ে দেখতাম যে রিচটা কিভাবে এলো। যখন আমার ভিডিও ভাইরাল হতো তখন দেখতাম যে ফলোয়ারের কাছে পৌঁছছে 20% আর রিকমেন্ডেশন 80%। এখন দেখি যে ফলোয়ারের কাছে ওই 20%ই আছে, রিকমেন্ডেশন 80%-এর জায়গায় 1%ও নেই। তার মানে এটা ফেসবুকে কমিয়ে দেওয়া হয়েছে
আমি ফেসবুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি ঠিক করার জন্য, কিন্তু আমি পারিনি, কারণ ওদের কোনো নাম্বার নাই। তো এখন আপনি একটু খেয়াল করলে দেখবেন যে ফেসবুক ইউটিউবে যারা কাপল ব্লগ করে, যারা অশ্লীল পোশাক আশাক পরে, আপনি দেখবেন যে ওদের পেজে ফলোয়ার মাত্র হচ্ছে গিয়ে 1000 বা 2000, দেখবেন ভিডিওগুলি ভাইরাল হয়, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। কারণ ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম ওগুলো রিচগুলো বাড়িয়ে রাখে। আর আমরা যারা নিউজ করি, রাজনৈতিক কন্টেন্ট বানাই বা বিশ্লেষণধর্মী প্রতিবেদন করি, আমাদের এইসব কন্টেন্টের রিচ এরা কমিয়ে রাখে, একদম কমিয়ে রাখে। আমি আমার কথা বাদ দিলাম, ফেস দ্য পিপলের সাইফুর সাগর ভাই, তার ফেস দ্য পিপলে 1.2 মিলিয়ন ফলোয়ার, মাঝে মাঝে লাইভে গেলে দেখবেন 100 জন লোক মাত্র লাইভে আছে। এটা কিভাবে সম্ভব আপনি বলেন? যে ফেসবুক পেজে 12 লক্ষ ফলোয়ার, সেখানে লাইভে গেলে মাত্র 100 জন দেখে কিভাবে, আপনি বলেন আমাকে। তো এইভাবে কিন্তু ফেসবুক ইউটিউব এই আওয়ামী লীগের কথা শুনে সেই অনুসারে কিন্তু আমাদের রিচ একদম কমিয়ে রাখে। তারপরেও এই আওয়ামী লীগের শান্তি নাই, কারণ একটা প্রচন্ড কর্তৃত্ববাদী সরকার, সে আসলে তার বিরুদ্ধে একটা আওয়াজও শুনতে চায় না। আজকে এই যে ভারতীয় পণ্য বাবুরের ডাক, এটা কেউ বলে সফল হবে, কেউ বলে সফল হবে না। আর অন্তত যদি একটা লোক যদি সিদ্ধান্ত নেয় যে আমি আজকে ভারতীয় শাড়ি কিনবো না, তাহলে ওই ভারতীয় শাড়িটার দাম কত ধরলাম 500 টাকা, ওই 500 টাকাটা ক্ষতি, এটা ভারতের ক্ষতি না? ক্ষতি তো। কাজী হেমায়েতুদ্দিন মিশনের বক্তব্যটি আপনারা শুনলেন। এবার আমরা ব্যারিস্টার ফুয়াদের একটি বক্তব্য চলুন শুনে আসি। ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যটি আপনারা শুনলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। 3 নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো একজন রিক্সা চালক, অর্থাৎ দাড়ি রাখলেই নাকি জামাত শিবির বলে, এই ব্যাপারটি নিয়ে আসলে কি বলতে চাচ্ছে চলুন তার মুখ থেকে শুনে আসি। আমরা কিন্তু মেম্বার চেয়ারম্যানের ভোটটা আমরা দিতে পারি না। মেম্বার চেয়ারম্যানের ভোট এই আওয়ামী লীগ বিএনপি করে, এই জামাত করে, এই বিধা কেন্দ্রে ঢুকতে দেয় না, কেন্দ্রে ঢুকতে দেয় না। 1 নম্বরে আমরা ভোট দিতে পারি না। যদি একজন দাড়িওয়ালা হইলেও, দাড়িওয়ালার নাম যদি নাম থাকে, তাহলে সেই নাকি জামাত শিবির বা জঙ্গিবাদ, এরকম কথাবার্তা বললে ভোট দিতে দেয় না, এই আওয়ামী লীগে ভোট দিবে না। এই করে আমার পরিবার না, আমার গ্রামে যতগুলো মানুষ আছে 52% ভোট দেয়, আর 52%-এর মধ্যে 14% ভোট দিতে পারে না। সরকার বলে একটা কিন্তু করে আরেকটা। সরকারে আমাদের পক্ষ এক সময় বলে, কিন্তু কার্যক্রম দেখা যাইতেছে আবার উল্টা দিকে কাজ করে। আর না হলে আমরা তো বাংলাদেশ নাগরিক, আমরা ভোটটা কেন দিতে পারি না? কেন দিতে পারি না? এই আওয়ামী লীগের নেতা নেতারা আমাদেরকে ভোট দিতে দেয় না, এই একটা। দ্বিতীয়ত, আমরা দিনমজুর, খেটে খাওয়া মানুষ। এই আওয়ামী লীগ সরকার যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়াইছে, আমরা কাজ করি, দেখা গেল এই রোজ 500 টাকা, আমাদের সংসারে খরচ আছে হয়ে যায় 800 টাকা, বাকি টাকা আমরা কোথায় পাই? আমাদের সংসারটা কীভাবে চলে? সরকার এদিকে দেখতেছে, সরকার দেখতেছে সরকারের চাকরিজীবী, সাধারণ মানুষের জন্য সে কিছুই করে না। দেখাইতেছে যে আমি এটা দিতেছি, কিন্তু কয়জনে পা? সাধারণ জনগণে পা? তাদের জন্য সরকার হয়তো আমরা বলি একটা, কিন্তু লাস্ট পর্যায়ে হয় আরেকটা। এতে সরকারই ভালো জানে যে কী কারণে সরকার পক্ষ জনগণের পক্ষে কথা বলে, আবার সে কার্যক্ষেত্রে দেখা যাইতেছে বিপক্ষ হয়ে যাইতেছে, দলের সাধারণ পক্ষে থাকে না। সোনার বাংলাদেশ না, এটা চুরের বাংলাদেশ। নামে আমিও জানি সোনার বাংলাদেশ, কিন্তু আসলে এই বাংলাদেশে যতগুলা এখানে আমরা দেখতেছি সব মাফিয়া গ্রুপই। আমরা কিন্তু অরিজিনাল প্রকৃতপক্ষে কিন্তু স্বার্থ, বাঙালির একটা স্বার্থ বা একটা সাধারণ মানুষের একটা স্বার্থ সরকার দিতে কম দিতেছে না। আমরা কি পাইতেছি? তাহলে সরকার তো ঠিকই দিতেছে, তাহলে এগুলো দায়ী কই? বুড়া সরকারের ঘরেই থাকে, সরকারি কর্মচারী, সরকারি নেতা খেতা, তারাই পাইতেছে। আর সাধারণ মানুষের বলতেছে যে না সরকার এই দিতেছে, কিন্তু পাই কে? আমরা কি যাবো? আমরা যা দেখতেছি, আমাদের এখানে কিন্তু চাওয়ারও নাই, এখানে পাওয়ারও নাই। আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ। আমরা যদি বলি একটা হ্যাঁ আশা দিতে তোমাদের জন্য আমরা অনেক কিছু করতেছি, লাস্ট পর্যায়ে দেখা যায় যে আমরা যে কদিন ঘুরলাম শ্রম দিয়া, ওই ঘোরাটাই আমার ব্যর্থতা। আশার দিয়া কিন্তু আশার দিয়া ঠিক, কিন্তু লাস্ট পর্যায়ে দেখা যায় কিছু। রাজনীতি করার অধিকার গুন্ডাদের থাকতে পারে না, রাজনীতি করার অধিকার চাঁদাবাজদের থাকতে পারে না, রাজনীতি করার অধিকার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে যারা দাঁড়িয়েছে, ভোটার গণতন্ত্রের বিপক্ষে যারা দাঁড়িয়েছে, তাদের কোনো ক্যাম্পাসে বাংলাদেশের কোথাও রাজনীতি করার অধিকার নেই। তাই আমরা বারবার বলছি, মুক্তিযুদ্ধের পক্ষের চেতনাকে ধারণ করে ছাত্রলীগের রাজাকার আলবদরদের বিরুদ্ধে, আওয়ামী হানাদারদের বিরুদ্ধে লড়াই প্রতিহত করার সংগ্রাম কমিটি করেন, ছাত্রলীগকে প্রতিহত করেন। ওরা দেশের শত্রু, ওরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু, শত্রু। কোনোভাবে ছাত্রলীগ আওয়ামী লীগকে বুয়েট ক্যাম্পাস দখল করতে দেওয়া যাবে না। আমরা বারবার বলেছি আমরা রাজনীতির বিপক্ষে নই, কিন্তু ক্যাম্পাসে রাজনীতি হতে হবে ছাত্র সংসদ কেন্দ্রিক। কোন রাজনৈতিক দলের পেটুয়া দল হিসাবে ক্যাম্পাসে পেটুয়া রাজনীতি করতে দেওয়া যাবে না।
ছাত্ররা ক্যাম্পাসে রাজনীতি করবে নির্বাচিত প্রতিনিধি হিসাবে, কারণ নেতা নেত্রী এবং রাজ পরিবারের টোকাই হিসাবে ঘোষণা করা কোন ছাত্রলীগের গুন্ডার নেতৃত্বে কোথাও রাজনীতি হবে না, বুয়েটেও হবে না, সারা বাংলাদেশে হবে না। তাই আমরা দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশে বুয়েটের লড়াই শুধু বুয়েটের লড়াই হিসাবে দেখলে চলবে না। এই লড়াই বাংলাদেশের লড়াই, এই লড়াই কৃষক মজুরের লড়াই, এই লড়াই যারা 4 ঘন্টা কিসিবির ট্রাকের পিছনে দাঁড়িয়ে 2000 টাকার খাবার কিনতে পায় না তার লড়াই, এই লড়াই যারা 2 বেলা পেট পুরে খেতে পায় না তার লড়াই। বুয়েটের লড়াই হচ্ছে আমার কৃষক শ্রমিকের লড়াই, আমার রিকশাওয়ালা ভাইয়ের লড়াই। একই সাথে আমরা বলছি, বাংলাদেশের এই জঙ্গি মৌলবাদী ছাত্রলীগ সহ গুন্ডা বাহিনীকে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করতে হবে। আমরা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজকে আহ্বান জানাই, বুয়েটের ছাত্রছাত্রীদের কাছ থেকে শিক্ষা নেন। প্রত্যেকটা কলেজে বিশ্ববিদ্যালয়ে 71 সালের রাজাকার আল বাদাওয়ারা হানাদারদের বিপক্ষে যেভাবে মুক্তিযুদ্ধের ইউনিট তৈরি হয়েছিল, প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিরুদ্ধে এই আওয়ামী রাজাকার এবং আল বাদারদের বিরুদ্ধে নতুন করে মুক্তির ডাক দেন, নতুন করে বাংলাদেশকে স্বাধীন করতে হবে। প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগ নামক জঙ্গিবাদী গুন্ডা সংগঠনকে বিতাড়িত করতে হবে। বাংলাদেশে ছাত্র রাজনীতিকে ডাইনোসরের মতো, কঙ্কালের মতো কবর দিতে হবে। প্রিয় দর্শক, 6টি ভিডিওর ভিতর থেকে 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝখানে বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেন আমাদের এই চ্যানেলটি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার গরম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন এবার আমরা 4র্থ নম্বরে দেখে আসি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বা বিএনপির সমালোচনা করে মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে, চলুন তিনি আসলে কি বলতেছে শুনে আসি। বিএনপি জামাত একসঙ্গে আজকে ইফতার পার্টি, আর সেখানে ভাষণ দেয় আওয়ামী লীগের বিপদ দেওয়া। বিএনপির এখন গলা চোর আর মুখের বিষ, এছাড়া বিএনপি শক্তিহীন হয়ে পড়েছে। শক্তি যখন কমে যায় তখন মুখের বিষ বেড়ে যায়। শক্তি কমে গেছে, নির্বাচন ঠেকাতে পারেনি। শক্তি কমে গেছে, আন্দোলনে ব্যর্থ হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র নিয়ে বিএনপির মাথা ব্যথার কোনো কারণ নেই। এদেশে যতদিন নেতৃত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে থাকবে, ততদিন স্বাধীনতা নিরাপদ, সার্বভৌমত্ব নিরাপদ, গণতন্ত্র নিরাপদ থাকবে। একথা আমি আপনাদের গভীর বিশ্বাসের সঙ্গে, প্রত্যয়ের সঙ্গে আমি বলতে চাই। প্রতিদিনই ঘুম থেকে উঠলে পত্রিকায় তাকালেই দেখি ফখরুলের বক্তব্য, বলে দেশে এক ভয়াবহ অবস্থা বিরাজ করছে। কোথায়? বাংলাদেশে একটা লোক না খেয়ে মরেছে? এত কষ্ট আছে, সংকট আছে, কিন্তু ভয়াবহ কোনো সংকট এখানে নেই। দুনিয়ার অনেক দেশের চেয়ে আমরা ভালো আছি। আল্লাহর রহমতে শেখ হাসিনার নেতৃত্বে আজকের যে সংকট, আমরা আশা করি এই সংকটও কেটে যাবে। দেখেন, শেখ হাসিনা কত মানবিক নেত্রী, বড় বড় ইফতার পার্টি করার কথা, আওয়ামী লীগের মতো পার্টি। আমরা ইফতার পার্টি করছি না। শেখ হাসিনা বলেছে ইফতার গরিবের মধ্যে বিতরণ করতে হবে। কোন পার্টি, বিএনপি জামাত একসঙ্গে আজকে ইফতার পার্টি, আর সেখানে ভাষণ দেয় আওয়ামী লীগের বিপদ গান, আওয়ামী লীগের বিপদ গান। প্রিয় দর্শক, প্রায় ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। অবশেষে রাশেদ খান আওয়ামী লীগের মানে সরকারের সমালোচনা করে কিছু কথা বলেছে, চলুন শুনে আসি। এই সরকার যখন ক্ষমতায় আসে তখন বলেছিল 10 টাকা কেজি চাল খাবে আর ঘরে ঘরে চাকরি দিবে। চালের দাম কত? 70 টাকা 80 টাকা। তার মানে কি? তার মানে এই সরকার মিথ্যাচার করে আছে, ক্ষমতায় রয়েছে, জনগণের সাথে প্রতারণা করে ক্ষমতায় রয়েছে। এই প্রতারক ভারতীয় তাবেদার সরকারকে আমরা ক্ষমতায় রাখতে পারি না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আপনি আমি বললেই কি ক্ষমতা ছেড়ে দিবে? আন্দোলন করতে হবে না? এখানে একজন রিকশাচালক ভাই তিনি বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন যে 28 অক্টোবর থেকে ঘরে ফিরে নাই, তিনি ঘরে ফিরে যাননি 28 অক্টোবরের পর থেকে, তাই তো বলেছেন?
কিন্তু নেতারা কি করেছে, অন্যান্য রাজনৈতিক দল কি করেছে, যাদেরকে প্রকৃতপক্ষে মাঠে থাকার দরকার ছিল তারা কি মাঠে থাকতে পেরেছে? তাহলে আন্দোলন কিভাবে সফল হবে? এই রিক্সা চালকরা রাস্তায় নামলে কি আন্দোলন সফল হবে? সফল হবে না। ছাত্র, যুবক, শ্রমিক, পেশাজীবী সকলকে সম্মিলিতভাবে রাস্তায় নামতে হবে। গণ অধিকার পরিষদ 28 অক্টোবর যেভাবে প্রতিরোধ গড়ে তুলেছিল, যদি বিএনপি বা অন্যান্য দল এইভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারত, তাহলে কখনোই এই শেখ হাসিনা সরকার পরবর্তীতে আবার ক্ষমতায় আসতে পারত না। কিন্তু শুধুমাত্র পুলিশ বাসি ফু দিল আর সাউন্ড গ্রেড নিক্ষেপ করলো, সবাই চলে গেল, আন্দোলন সফল হবে? এই কথা কি আমি বলছি? এই কথা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব তিনি বলেছেন যে আমাদের সেরকম ছাত্র, সেরকম যুবক দরকার যারা পুলিশের হুইসেল শুনে পালিয়ে যাবে না। তার মানে ওই দিন যারা আমরা আন্দোলনে নেমেছিলাম, আমরা আমাদের সাহসিকতার পরিচয় দিতে পারি নাই। আর আপনি যদি সাহসী না হন, আপনি যদি রাজপথে লড়াই করতে না পারেন, তাহলে তো এই সরকার ক্ষমতায় থাকবে। খুব স্বাভাবিক, ক্ষমতার মোহ লোভ সবারই রয়েছে না? আওয়ামী লীগের একটু বেশি রয়েছে, অন্যান্যদের একটু কম। সুতরাং এই ক্ষমতা থেকে যদি তাদেরকে নামাতে হয়, তাহলে আমাদেরকে আন্দোলন করতে হবে। আমি আরেকটি বিষয়ে কথা বলবো, সেটি হলো যে এখন যারা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন করছে, দু একটি দল 28 অক্টোবরের পরে তাদের কোনো খবর ছিল না। আপনি যদি ওই আন্দোলন করতেন, পাশাপাশি এখন ভারতীয় পণ্য বর্জনের আন্দোলনে সামিল হতেন, দুই আন্দোলনে আপনার সমান অংশগ্রহণ থাকতো, তাহলে আমি ধরে নিতাম যে আপনি দেশপ্রেমিক। কিন্তু আপনি হাসিনা পতনের আন্দোলনের রাজপথে না নেমে এখন বড় বড় কথা বলছেন, ভারত বিরোধী সেরেছেন। এটি দিয়ে কি এই সরকারের পতন ঘটনা যাবে বন্ধুগণ? একই সাথে ভারতীয় এই দাবেদার সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, এবং যারা সব থেকে বড় ভারতীয় পণ্য তাদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা দরকার। এবার আমরা প্রায় ভিডিও লাস্ট মুহূর্তে চলে এসেছি। আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ঈদের মার্কেটে একজন সাংবাদিক একটা মেয়েকে প্রশ্ন করে, চলুন আগে দেখি, তারপরে দুটি কথা বলে ভিডিও শেষ করব। আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয়, ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করবো। এবার নিয়ে 10 বার এসে পড়ছি, তাও শপিং করা হইতাছে না। বাজেটটা তো এক একজনের পাপা 20,000 করে দিচ্ছে এক একজনের, তো 1 লাখ টাকার বাজেট মানে আছে, কিন্তু ওইরকম কিছু পাচ্ছি না যে এত পছন্দ হচ্ছে নিয়ে নেব। আমার কাছে লাগছে বাজেট আরো বাড়তে হবে। 1 লাখ তো আমি তো বলছি 1 লাখ টাকা পুরো সবার অ্যামাউন্টই দিচ্ছে। এখন তো এক একজনের ধরেন 20,000 করে পড়ছে, হয়তো পারে 10,000 বাড়াতে হবে। এটাই আমার মনে হয়, যতদিন যাইতেছে এত আরো বাড়তেছে, কিন্তু বাজেটের মধ্যে পাবো কিনা ওরকম ভালো মানে পাবো না সেটা জানি, কিন্তু মানে এইভাবে নর্মালি পেতে পারি। কারণ তো সুন্দর না, মানে 2 লাখ 1.5 লাখ টাকার মতো শাড়ি না। যদি শাড়ি ওরকম সুন্দর হতো তাহলে তো আমি মনে করি শাড়ি 1.5 লাখ 2 লাখ টাকা দাম, ওরকম যদি সুন্দর হতো তাহলে মানা যেত। এখন এরকম না, আবার 1.5 লাখ 2 লাখ টাকা দাম, মানে টাকা লাগতেছে, টাকার এবার কোনো ভ্যালু নাই। টাকার ভ্যালু মানে বলতে গেলে এখন কোনো টাকার দাম নেই, টাকার ভ্যালুই নেই। আজকে কয় লাখ টাকা নিয়ে মার্কেটে এসেছেন? আজকে 2 লাখ নিয়ে আসছি, দেখি কি হয়। আজকে লাস্ট, মানে যদি পছন্দ না হয়, ইচ্ছা আছে পরে ঈদের পরে না হয় মার্কেট করবো। 30-35 এরকম। না, এই মাত্র আসছি, এখনো কেনাকাটা কিছু করি নাই, করবো। নতুন বিয়ে হয়েছে, এখন তো একটু বেশি বেশি মার্কেট করা দরকার। এটাই। ভাইয়া দেশের বাইরে থাকে, সেজন্য মনে হচ্ছে না আর একটু হলে মানে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি আপনারা দেখছেন 2 লক্ষ টাকা নিয়ে মার্কেট করতে এসেছে, তারপরে মার্কেট হয় না। আর আমাদের দেশে এমনও মানুষ আছে 2 লক্ষ তো দূরে থাক, 200 টাকা নিয়েও মার্কেটে যেতে পারে না। আসলে কি বলবো বলেন, যাদের আছে তারা তো ভাই লুটিয়ে দিচ্ছে। শোরুমে গিয়ে 10,000 টাকা, মানে 1,000 টাকার জিনিস 5,000 10,000 দিয়ে কিনছে। অথচ কিছু মানুষ আমাদের হতদরিদ্র আছে যারা 500 টাকা দিয়ে একটা কিছু কিনতে পারছে না। তো আসলে বলবো, যারা অনেক ধনী আছেন, যাদের লক্ষ লক্ষ টাকা আছে, আমি বলবো নিজেদের সন্তানদের যেভাবে আপনারা মার্কেট করার জন্য লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, একটু আশেপাশে গরিব অসহায় যারা আছে তাদের অন্তত 100 টাকা দিয়ে 200 টাকা দিয়ে একটা জামা কিনে দিন। আপনার সন্তানকে এই যে 10,000 20,000 টাকা দেওয়ার পরেও আপনার সন্তান খুশি হতে পারে নাই, কিন্তু একটা গরিব অসহায়কে 100 টাকা দিয়ে একটা জামা কিনে দিলে যতটুকু খুশি হবে, আপনার জন্য যতটুকু দোয়া করবে, সেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, আর ভিডিওটি লম্বা করবো না, মূলত কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। তো সবগুলো আশা করি আপনারা দেখেছেন, আপনাদের মতামত জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো ছিল পর্যন্তই, আল্লাহ হাফেজ।